সকালে জলসা। নমস্কার, চ্যানেল ভিশন নিবেদিত শ্রী শামশের মল্লিক প্রযোজিত সকালের জলসা অনুষ্ঠানে আপনাদের স্বাগত। আজকের চায়ের আড্ডা অনুষ্ঠানে আমি শ্বেতা। তবে আমাদের অনুষ্ঠান অতিথি শিল্পী ছাড়া তো অসম্পূর্ণ, এবং আজকে যিনি অতিথি শিল্পী রয়েছেন তিনি আমাদের ঘরের শিল্পী বললেই চলে, কারণ বহুবার তিনি আমাদের অনুষ্ঠানের সঙ্গে যুক্ত হয়েছেন। শ্রী দেবদাস মুখোপাধ্যায় স্যার, তার পরিচয় আপনাদের সঙ্গে তো আগে করিয়েছি, তাও আরেকবার বলে দিই। তিনি শিক্ষক, লেখক, সমাজসেবক এবং মেডিকেল এবং প্যারামেডিকেল গবেষক। স্যার, স্বাগত। স্বাগতম জানাচ্ছি সবাইকে, দর্শকবৃন্দকে জানাচ্ছি, আর নিজেও স্বাগতম গ্রহণ করলাম বাণী। আর শারদীয়া এবং প্রাক দীপাবলি শুভেচ্ছা সবাইকে জানাই। আজকের অনুষ্ঠানে স্যার তো রয়েছেন, তার সঙ্গে রয়েছেন স্যারের যেখানে শিক্ষা প্রতিষ্ঠান সেখানকার কৃতি ছাত্র ঈশান সরকার। ঈশান, কেমন আছো? ভালো আছি। ঈশান কিন্তু ভীষণ ভালো রেজাল্ট করেছে। জানিয়ে রাখি, চলতি বছরে আইসিএসসি তে রেজাল্ট করেছে, মার্কস এনেছে 93%, 93%। আজকে তার সঙ্গে রয়েছে ঈশানের অভিভাবক, তার মা। আজকে আমাদের অনুষ্ঠানে স্রষ্টা এবং সৃষ্টি দুজনে একসঙ্গে রয়েছে। তার মায়ের সঙ্গে পরিচয় করিয়ে দেব, তানিয়া বোস সরকার। নমস্কার, আমি তানিয়া বোস সরকার। আমি বিভিন্ন স্কুলে বিভিন্ন সময় শিক্ষকতার সঙ্গে যুক্ত থেকেছি। শিক্ষকতা করা আমার ভেতর থেকে সত্যি ভালো লাগে। তো আমি এখনকার ছাত্রছাত্রীদের জন্য এটুকু বলতে চাই যে আজকে যে কম্পিটিশনের যুগ এসছে, শিক্ষকতার থেকে আমার যে অভিজ্ঞতা, আমাদের ভেতরকার সততা এবং মূল্যবোধ হারিয়ে যাচ্ছে। সত্যের পথ হয়তো খুব কঠিন, কিন্তু সেটা যদি আমরা ধরে রাখতে পারি, সাফল্য দেরিতে আসলেও আসবে ঠিকই। এবং তার সঙ্গে আজকে রয়েছে স্যারের ভীষণ কাছের একজন বন্ধু, শুভাকাঙ্ক্ষী এবং সহযোগ। তিনি সরকারি কাজকর্মের সঙ্গে সঙ্গে কিন্তু দুস্থদেরও তার শিক্ষা বিতরণ করে চলেছেন, যা সঞ্জীবনী বুটির মতো কাজ করছে। নমস্কার আপনাকে, স্বাগত আজকের অনুষ্ঠানে। নমস্কার সবাইকে, শুভ বিজয়া এবং প্রাক দীপাবলির শুভেচ্ছা। আমি সুভাষ মণ্ডল। প্রথম জীবন আমার শুরু হয়েছিল পড়ানো দিয়েই। আমরা দুই বন্ধু মিলে প্রথম 98 থেকে পড়ানো শুরু করি আর কি। তারপর যুদ্ধ চলে এবং আস্তে আস্তে আমরা আমাদের কোচিং সেন্টার করেছিলাম। তারপর একটা এনজিওর সঙ্গে অ্যাটাচমেন্ট হলাম। সেই এনজিওতে নানা ধরনের কাজকর্ম আমরা করতাম, মানুষকে নিয়ে, ছোট ছোট বাচ্চাদের নিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে সমাজসেবামূলক কাজকর্ম, এগুলো ভালো লাগতো, স্বতঃস্ফূর্তভাবে করতাম আমরা। তারপরে যথারীতি আমি বিভিন্নভাবে ওই চাকরি পরীক্ষা দিয়ে একটা জুটে গেল আর কি, এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, তো এখন আমি রাজ্য সরকারের কর্মচারী। আর সত্যি কথা বলতে কি, পড়ানো জিনিসটা আমার অন্তরেই রয়েছে। তাই আমি যখন এর আগে বিভিন্ন বিডিও অফিসগুলোতে চাকরি করেছি, তখন দূরে দূরে প্রথম পোস্টিং পেয়েছিলাম কুচবিহারে, যোগাযোগটা সম্ভব হয়ে ওঠেনি আর। তো তারপরে যখন আমি হেড অফিসে আসলাম, আমি দেবুকে বললাম যে দেবু, আবার কিন্তু সেই ফিরে যেতে চাই সেই পড়ানো জগতে। হ্যাঁ, ও বললো আয়, অবারিত দ্বার, কোনো অসুবিধা নেই। তো যাই হোক, আবার জার্নি আস্তে আস্তে শুরু করছি। আর আমার একটি ছোটো কন্যা আছে, ও ক্লাস 6-এ পড়ে। তার সঙ্গে সঙ্গে ওকেও আমরাই পড়াই, আমি আমার ওয়াইফ দুজন পড়াই। আর এই হচ্ছে আমার ছোট ইন্ট্রোডাকশন। তাদের কথা তো আমরা শুনলাম, শুধু কথা নয়, তারা দুজনেই, মানে তানিয়া বোস সরকার ম্যাম এবং আমাদের সুভাষ মণ্ডল স্যার, দুজনেই কিন্তু কবিতার জগতেও তাদের চলাফেরা রয়েছে। তাদের কথা শুনবো, তার আগে আমি ঈশানের কাছে চলে যাব। আমি আজকে রাগ হংসধ্বনি বাজাবো।
বাঁশির সুরে ভরে উঠলো। ঈশানের বাঁশি শুনে মনে হচ্ছে যে ওই ছোটবেলায় আমরা পড়েছিলাম হ্যামিলটনের বাঁশিওয়ালা, সেই জার্মানের লোককথা, যে তার সুরের পেছনে ইঁদুররা এবং শহরের যারা বাচ্চারা তার পেছন পেছন ছুটেছিল। জেনে নেব ঈশান, তোমার ইন্সপিরেশন মানে বাঁশিকে কেন তুমি বেছে নিলে এত বাদ্যযন্ত্র থাকলে? লকডাউনের সময় আমি ইউটিউব দেখেই প্রথম বাঁশির প্রতি ভালো লাগা জেগেছিল। তারপর আমি গুগলে সার্চ করেই সরগম দেখে কিছু গান তুলতাম। তারপর আমাকে বাঁশির একজন স্যারের কাছে আমাকে মা বাবা ভর্তি করেছে। বাহ, খুব সুন্দর। তোমার কোন শিল্পীকে মানে বাঁশিবাদককে তোমার কি ভালো লাগে আমাদের ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত বা কোনো ওয়েস্টার্নে? হরিপ্রসাদ চৌরাসিয়া। বাহ, খুব সুন্দর। আমরা ঈশানের মায়ের সঙ্গে একটু কথা বলে নেব, তানিয়া বোস সরকার। তিনি কিন্তু শিক্ষিকা এবং সময় বার করে তিনি কবিতাও আবৃত্তিও করেন। নমস্কার, আমি শিক্ষকতা করেছি বললাম তো আমি এখন এই যে সততা আর মূল্যবোধের কথা বললাম, সেই ক্ষেত্রে সেই নিয়ে দু একটা কথা বলি। তো আমি এই যে সততা মূল্যবোধের কথা বললাম, অথচ আমাদের জীবনে বাঙালি হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রসঙ্গ আসবে না, এটা তো হতেই পারে না। তাই তার দেখানো পথে আমরা একটু যদি চেষ্টা করি এখনকার প্রজন্মের মধ্যে সততা বা মূল্যবোধের বীজ বপন করে দিতে, সকলেই বাড়ি থেকে সেই শিক্ষা মূল্যবোধ পায় নিশ্চয়ই, কিন্তু তবু এগুলো আমাদেরকে বড়দের অভিভাবক হিসেবে সবসময় তাদের কাছে বলতে হবে, তাদের মধ্যে সেই প্রচেষ্টাটা দিয়ে দিতে হবে, যাতে জীবন যতই কঠিন হোক না কেন সেই পথে দৃঢ় থাকার যে মানসিকতা, সেটা যাতে আমরা বড়রা দিয়ে দিতে পারি। তো এটা আমি নতুন কিছু বলছি না, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর অনেক বছর আগেই আমাদের সেই পথ দেখিয়ে দিয়েছেন। তার মাধ্যমে আমরা এটা একটু স্মরণ করার চেষ্টা করি। আমি আজকে তার কবিতা থেকে একটি কবিতা পাঠ করছি, বোঝাপড়া, রবীন্দ্রনাথ ঠাকুর। মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্যেরে লও সহজে। কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বা বাঁচতে পারে না যে, কেউ বিকিয়ে আছে, কেউ বা সিকি পয়সা ধারে না যে। কতকটা যে স্বভাব তাদের, কতকটা বা তোমারও ভাই, কতকটা এ ভবের গতিক, সবার তরে নহে সবাই। তোমায় কতক ফাঁকি দেবে, তুমিও কতক দেবে ফাঁকি, তোমার ভোগে কতক পড়বে, পরের ভোগে থাকবে বাকি। মানধাতারি আমল থেকে চলে আসছে এমনি রকম, তোমারই কি এমন ভাগ্য, বাঁচিয়ে যাবে সকল জখম। মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্যেরে লও সহজে। অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে, জলের তলে পাহাড় ছিল লাগলো বুকের অন্দরেতে। মুহূর্তকে পাজরগুলো উঠল কেঁপে আর্ত রবে, তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে? ভেসে থাকতে পারো যদি সেইটে সপার শ্রেয়, না পারো তো বিনা বাক্যে টুপ করিয়া ডুবে যেও। এটা কিছু অপূর্ব নয়, ঘটনা সামান্য খুবই, শঙ্কা যেথায় করে না কেউ সেইখানে হয় জাহাজ ডুবি। মনেরে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্যেরে লও সহজে। তোমার মাপে হয়নি সবাই, তুমিও হওনি সবার মাপে। তুমি মরো কারোর ঠেলায়, কেউ বা মরে তোমার চাপে। তবু ভেবে দেখতে গেলে এমনি কিসের টানাটানি, তেমনি করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি। আকাশ তবু সুনীল থাকে, মধুর থেকে ভোরের আলো, মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো। যাহার লাগি চক্ষু বুজে বহিয়া দিলাম অশ্রু সাগর, তাহারে বাদ দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর। মনেরে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্যেরে লও সহজে। নিজের ছায়া মস্ত করে অস্তাচলে বসে বসে, আধার করে তোলো যদি জীবনখানা নিজের দোষে। বিধির সঙ্গে বিবাদ করে নিজের পায়েই কুড়ুল মারো, দোহাই তবে এ কথাটা যত শীঘ্র পারো সারো। খুব খানিকটা কেঁদে কেটে অশ্রু ঢেলে ঘরা ঘরা, মনের সঙ্গে এক রকমে করে নে ভাই বোঝাপড়া। তারপরে আধার ঘরে প্রদীপখানি জ্বালিয়ে তোলো, ভুলে যা ভাই কার সঙ্গে কতটুকুন তফাৎ হলো। মনেরে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্যরে লও সহজে। নমস্কার। শুনে নিলাম তানিয়া বোস সরকার ম্যামের কবিতা পাঠ। তারপর আজকে যে শিল্পীর কাছে যাব, শ্রী সুভাষ মণ্ডল। তিনি শ্রী দেবদাস মুখোপাধ্যায়ের সহযোগ বন্ধু, শুভাকাঙ্ক্ষী এবং অবশ্যই সেই এনজিওর সঙ্গে যুক্ত। নমস্কার। আপনার কবিতাও আমরা একটা শুনে নেব।
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যখন এসছেন, কবি নজরুল আসবেন না, এটা তো হতে পারে না। তাই আমি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের রচিত একটি কবিতা আবৃত্তি করছি, তার সাম্যবাদী গ্রন্থ থেকে, কাব্যগ্রন্থ থেকে। কাজী নজরুল ইসলামের জীবন ছোটবেলা থেকে প্রচুর ওঠাপড়ার মধ্যে দিয়ে গেছে, প্রচুর কষ্ট করেছেন এবং অত্যন্ত কম বয়সে উনি বিভিন্ন রকম ধর্মচর্চা করতেন। ওনার কাছে অনেক বয়স্ক লোক পর্যন্ত আসতেন ধর্মের কথা শুনতে, অনেক ছোটবেলা থেকে। ছোটবেলা বাবা মারা যাওয়ার পরে কাকার একটা গানের দল ছিল, সেই গানের দলে উনি ভিড়ে গেলেন এবং গান করতে লাগলেন। তো তাকে বলা হতো লেটো দল। এইভাবে ভ্রাম্যমান জীবন যখন চলছে, কবি নজরুল ইসলামের সুযোগ এলো আসানসোলের কাছে একটা স্কুলে পড়াশোনা করার, এবং তিনি মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করেছিলেন, কিন্তু মাধ্যমিক পরীক্ষা তিনি দিতে পারেননি, স্কুল ফাইনাল পরীক্ষা তিনি দিতে পারেননি। কারণ তখন পরাধীন ভারতবর্ষ, বিদ্রোহী কবির বুকে আগুন জ্বলছে। তিনি ভাবলেন, এই পরাধীনতার হাত থেকে আমাকে যদি ভারতবর্ষকে টেনে বের করে আনতে হয়, কলমের সাথে সাথে আমাকে বন্দুকও ধরতে হবে। তাই তিনি মাধ্যমিক পরীক্ষা না দিয়ে তিনি চলে গেলেন করাচিতে, সৈন্যদলে নাম লেখালেন। ভাবা যায় না একটি ছেলে তার সমস্ত ভবিষ্যৎ জলাঞ্জলি দিয়ে ভারত মায়ের জন্য, সেবার জন্য তিনি চলে গেলেন সুদূর করাচিতে, এবং সেখানে সৈন্য প্রশিক্ষণ নিতে তিনি চলে গেলেন। লেখা কিন্তু তিনি থামাননি। তিনি তো কাজী নজরুল ইসলাম, আমাদের সবার প্রিয় দুখু মিয়া। ওখান থেকে তিনি লেখা পাঠাতে থাকলেন, এবং এক সময় তার লেখা মুজফ্ফর আহমেদের হাতে পড়ল, এবং একটি পত্রিকাটার নাম এই মুহূর্তে আমার মনে পড়ছে না, তার প্রথম কবিতা ছাপা হলো। সেইটা তাকে ডাকযোগে পাঠিয়েও দেওয়া হলো। তো আমাদের সবার প্রিয় দুখু মিয়া তখন উচ্ছ্বাসে, ওখানে যারা সেই সৈন্যদলে ছিলেন ট্রেনি, সবাইকে বলছে, দেখ আমার কবিতা ছাপানো হয়েছে। সেই শুরু। তারপর ওনাকে আর পল্টনে যেতে হলো না। আফটার ট্রেনিং উনি ফিরে আসলেন। আসার পর প্রচুর স্ট্রাগল, লেখালেখি কাজও সমানতালে চলছে। তো তার মধ্যেই মাত্র 21 বছর বয়সে উনি একটি রাতে বিদ্রোহী কবিতাটা উনি লিখেছিলেন, এক রাতের মধ্যে, প্রায় 15 পাতার কবিতা। সারা রাত ঘুম আসেনি, মাথার মধ্যে অজস্র শব্দ ভিড় করছে। ওদিকে পাশের বিছানায় মুজফ্ফর আহমেদ, তার পরম প্রিয় বন্ধু, ঘুমাচ্ছেন, ওকে ডাকেনি। কবিতাটা লেখার পর চুপচাপ বসে আছে কখন মুজফ্ফর আহমেদ উঠবেন ভোরবেলায়। মুজফ্ফর আহমেদ ভোরবেলায় যথারীতি ঘুম থেকে উঠেছেন, উঠে দেখছেন কাজী লাল লাল চোখ করে তার দিকে তাকিয়ে মিটি মিটি হাসছেন। বলছে, কি তুমি ঘুমাওনি? বলছে, আরে ওঠো, চা খাওয়াও একটু, দেখো আমি কি করেছি। তো তারপর চাটা খাওয়া হলো, বিদ্রোহী কবিতাটা মুজফ্ফর আহমেদকে শোনানো হলো। উনি বললেন, তুমি কি লিখেছো? এ তো ঝড়। যাই হোক, এই হচ্ছে আমাদের কাজী নজরুল ইসলাম। তো তার সাম্যবাদী গ্রন্থ থেকে আমি একটি কবিতা আবৃত্তি করছি, নারী। সাম্যের গান গাই। আমার চোখে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই। এ বিশ্বে যা কিছু মহান সৃষ্টি, যা চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। এ বিশ্বে যা কিছু এলো পাপ তাপ বেদনা অশ্রু বাড়ি, অর্ধেক তার আনিয়াছে নর, অর্ধেক তার নারী। নরককুণ্ড বলিয়া কে করে তোমার নারী হেব জ্ঞান? তারে বলো আদিপাপ নারী নহে, সে যে নর শয়তান। অথবা পাপ যে শয়তান যে, সে নর নহে নারী নহে, ক্লিপ সে, তাই সে নর ও নারীতে সমান মিশিয়া রহে। এ বিশ্বে যত ফুটিয়াছে ফুল, ফলিয়াছে যত ফল, নারী দিল তারে রূপ রস
মধু গন্ধ সুনির্মল। তাজমহলের পাথর দেখিয়াছ, দেখিয়াছ তাহার প্রাণ, অন্তরে তাহার মমতাজ নারী, বাইরেতে শাহজাহান। জ্ঞানের লক্ষ্মী, গানের লক্ষ্মী, শস্য লক্ষ্মী নারী, সুষমা লক্ষ্মী নারী ফিরেছে রূপে রূপে সঞ্চারী। পুরুষ এনেছে দিবসের জ্বালা, তপ্ত রৌদ্রদাহ, কামিনী এনেছে যামিনী শান্তি, সমীরণ বাড়িবাহ। দিবসে দিয়াছে শক্তি ও সাহস, নিশীতে হয়েছে বধূ। পুরুষ এসেছে মরুতৃষালয়ে, নারী যোগায়েছে মধু। শস্যক্ষেত্র উর্বর হইল, পুরুষ চালালো হল, নারী সেই মাঠে শস্য রোপিয়া করিল সুশ্যামল। পুরুষ বাহে হল, নারী বাহে জল, জল মাটি মিশে সোনার ফসল ফলিয়া উঠিল সোনালী ধানের শীষে। স্বর্ণ রৌপ্য ভার, নারীর অঙ্গ পরশে লোভিয়া হইল সোনার অলঙ্কার। নারীর বিরহে, নারীর মিলনে নর পেল কবি প্রাণ। যত কথা হলো তার কবিতা, শব্দ হলো তার গান। পুরুষ হৃদয়হীন মানুষ করিতে, নারী দিল তারে অর্ধেক হৃদয়হীন। এ জগতে যত বড় বড় জয়, যত বড় বড় অভিযান, মাতা ভগিনী বধূদের ত্যাগে হইয়াছে মহীয়ান। কোন রণে কত খুন দিল নর, তা লেখা আছে ইতিহাসে। কত নারী দিল সিথির সিঁদুর, তা লেখা নেই কোথাও তার পাশে। কত মাতা দিল হৃদয় উপারি, কত বোন দিল সেবা, বীরের স্তম্ভের গায়ে লিখিয়া রেখেছে কেবা। ধরায় যাতে যশ ধরে নাকো অমর মহামানব, বরসে বরসে যাদের মোড়া করি, যাদের স্মরণে মোড়া করি উৎসব। খেয়ালের বসে জন্ম দিয়েছে তাদের বিলাসী পিতা, লব কুশ বনে ত্যাজিয়াছে রাম, পালন করিয়াছে সীতা। নারী সে শিশু পুরুষের শেখাইল স্নেহ প্রেম দয়া মায়া, দীপ্ত নয়নে পড়ালো কাজল বেদনার ঘন ছায়া। অদ্ভুত রূপে পুরুষ, পুরুষ সে ঋণ শোধ করিল, বুকে করে তারে চুমিল যে, করিল তারে সে অবরোধ। তিনি নর অবতার, পিতার আদেশে যিনি জননীরে কাটেন হানিকুঠার। পার্শ্ব পিরিয়া শুইয়াছে আজ অর্ধনারীশ্বর, নারী চাপা ছিল এতদিন, আজ চাপা পড়িয়াছে নর। সে যুগ হয়েছে বাসি, যে যুগে পুরুষ দাস ছিল না কো, নারীরা ছিল দাসী। বেদনার যুগ, সাম্যের যুগ, মানুষের যুগ আছে। কেউ রবে না কাহারও বন্দি, উঠিছে ডঙ্কাবাজি। পুরুষ যদি করে নারীরে বন্দি, তবে এর পর যুগে আপনার রচা ওই কারাগারে পুরুষ মরিবে ভোগে। যুগের ধর্ম এই, পীড়ন করিলে সে পীড়ায় সে পীড়িত করিবে তোমাকেই। শোনো হে মর্তের জীব, অন্যের যত করিবে পীড়ন, নিজে হবে তত ক্লেব। নমস্কার, ধন্যবাদ। আজকে আমরা পেলাম, শুনলাম অনেক কিছু, বার্তাও পেলেন আপনারা। তবে যেতে যেতে চ্যানেল ফিশনের তরফ থেকে তাদের হাতে তুলে দেব সম্মাননা, সংবর্ধনা। আমাদেরকে মনে রাখার জন্য তাদের হাতে তুলে দেওয়া হলো সম্মাননা। আজকের অনুষ্ঠান শেষ করবো। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি শ্বেতা। নমস্কার, সকলে ভালো থাকবেন, ভালো রাখবেন।